নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজ অনেকদিন পর ভিডিও করছি এবং ভিডিও মাঝে দিতে পারিনি। আজকেও যে ভিডিও করছি কিছু টেকনিক্যাল সমস্যা হয়তো আপনারা ফেস করতে পারেন, সেটা অডিও এবং ভিডিও সংক্রান্ত সমস্যা। কারণ কি আমি যে ফোনটি নিয়ে কাজটি করি সেই ফোনটি আমার গত স্যাটারডে চুরি হয়ে গেছে, যার কারণে আমি একটু সমস্যার মধ্যে ছিলাম। আমার যে টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে ওই ফোনটাতেই থাকে, সেখান থেকে যখন আমি বঞ্চিত হলাম তার জন্য আমার একটু ডিফিকাল্টিস হলো এই ভিডিওটি করতে। যাই হোক, আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সেখান থেকে যা আপনারা যদি কিছু নলেজ গ্যাদার করতে পারেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে একটি সপ্তাহ শেষ হলো, মার্কেটে ভালো ভলিউমের সাথে কিন্তু মার্কেট কিন্তু ক্লোজ দিয়েছে। যদিও নিফটি অল্প বিস্তর একটু ফল করেছে, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে কিন্তু ভালো রকমের রাইজ আমরা দেখতে পেলাম। তার কারণ হচ্ছে ভারতীয় শেয়ার বাজারে রিটেল ইনভেস্টররা, মোস্ট অফ দ্য রিটেল ইনভেস্টর কিন্তু ইনভেস্টেড থাকেন মিড ক্যাপ স্মল ক্যাপে। কারণ কি এখানে একটা ভলাটিলিটি বা হাই লেভেল অফ গ্রোথ দেখতে পারেন, অনেকেই এই জিনিসটাকে পছন্দ করেন, যার জন্য কিন্তু মার্কেটে কিন্তু একটা ভালো রকমের বাইং চলছে। এবং বিগত যে ইন্দো পাক ওয়ার চলছিল সেখানে কিন্তু বা যে টেনশন চলছিল ওয়ার রিলেটেড, সেখানেও কিন্তু এফআইআইকেও আমরা দেখেছি কিন্তু ভালো রকমের কন্টিনিউয়াস বাই করতে। এই পর্যন্ত এফআইআই প্রায় 20,000 কোটি টাকার উপরে কিন্তু বাই অলরেডি করে ফেলেছে ক্যাশ মার্কেটে। এটা কিন্তু ভালো একটা ব্যাপার। এর পেছনে যে কারণগুলো আছে, কারণ কি এই যে ওয়ার টেনশনটি আমাদের যে এখন অনেকটা আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি, ভারতবর্ষের মানুষজনের মধ্যে একটা কিন্তু সাইকোলজিক্যাল যে কনফিডেন্স থাকে সেটা কিন্তু ডেভেলপ হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে সেন্টিমেন্ট একটা পজিটিভ দিকে চলে গেছে, যার জন্য কি হচ্ছে আমাদের এই রিটেলাররা বা যারা ইনভেস্টার বলবো তারা কিন্তু শেয়ার মার্কেট মুখে আবার ধীরে ধীরে ফিরে আসছে। এবং বিশ্ববাজারেও যে আমাদের এই যে যুদ্ধর পরিণতি বা ওয়ার টেনশনটা যেভাবে হলো, বা ভারতবর্ষ যেরকমভাবে পাকিস্তানের যে আক্রমণগুলো সেগুলোকে প্রতিহত করলো, তাতে কিন্তু গ্লোবাল যে মিডিয়াগুলো আছে তারাও কিন্তু অবাক হয়ে গেছে। কারণ কি তারা অনেক সময়ই হেয় করে ভারতবর্ষকে দেখে, তারাও কিন্তু দেখতে পেয়েছে যে ভারতবর্ষের শক্তিটা কিরকম। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এফআইআই এদের মধ্যেও একটা কনফিডেন্স বা সেন্টিমেন্ট কিন্তু পজিটিভ ক্রিয়েট হয়েছে। এর মধ্যে এই যে বিভিন্ন কারণগুলো সবগুলো কিন্তু পজিটিভ। যখন দেখবেন মার্কেটে পজিটিভ খবর আসে, প্রচুর পজিটিভ খবর আসে, আর মার্কেটে যখন সেন্টিমেন্টটা পজিটিভ কাজ করে তখন নেগেটিভ খবর একটু যদি আসে সেটা কিন্তু আর কাজে লাগে না, তখন মার্কেট ঊর্ধ্বমুখী কিন্তু চলতে থাকে। এটা শেয়ার মার্কেটে বরাবরই হয়ে আসছে, আগামীতেও হবে। অনেক সময় দেখা যায় যে নেগেটিভ খবর, এক গাদা নেগেটিভ খবর চলে আসলো, তখন সেন্টিমেন্ট এমন হয়ে গেল আপনার, তার পরবর্তীতে 2-3টে যদি ভালো খবর আসে তখনও মার্কেটে সেন্টিমেন্ট দেখবেন নেগেটিভই থাকে। যখন একবার সেন্টিমেন্ট মানুষের মধ্যে বা কনফিডেন্স মানুষের মধ্যে চলে আসে তখন কিন্তু ইনভেস্টমেন্টের মাত্রাটা মানুষ বাড়ায়, তখন দেখবেন মার্কেট আবার উপরে উঠতে শুরু করে। ছোটো মোটো যে নেগেটিভ নিউজগুলো সেগুলোকে একদমই গুরুত্ব দেয় না। তো ভারতবর্ষের শেয়ার বাজারে এখন কিন্তু অনেক পজিটিভ ডাটা আমরা বা পজিটিভ ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন সোর্সের মাধ্যমে। যেমন সিপিআই যে ইনফ্লেশন বা কনজিউমার প্রাইস যে ইনফ্লেশন, সেটা 3.16, যেটা খুবই ভালো। সেটার একটা ইম্পর্টেন্স কিন্তু রয়েছে শেয়ার মার্কেটের ঊর্ধ্বমুখী হওয়ার। তারপরে ওয়েদার যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে সেখান থেকেও কিন্তু বলেছে এবার এলনিনো হওয়ার সম্ভাবনা কম। তার মানে আমাদের মনসুন ভালো হবে, তাতে কিন্তু প্রোডাকশন ভালো হবে। তার মানে গ্রাসরুট লেভেলে বা রুরাল লেভেলের লোকজনের হাতে কিন্তু টাকা কিন্তু থাকবে। তারপরে গভর্নমেন্টের কিছু যে ইনকাম থাকে, ডিভিডেন্ড যেখান থেকে পায়, যেরকম হচ্ছে আরবিআই এর কাছ থেকে গভর্নমেন্ট এর আগে 2.1 লাখ করোড়ের মতন গত ফিনান্সিয়াল ইয়ারে আর্ন করেছে। এবারও কিন্তু গভর্নমেন্ট এক্সপেক্ট করছে যে আরবিআই এবং যে পাবলিক যে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে কিন্তু ভালো রকমের একটা ডিভিডেন্ড পাবে, যেটা গত ডিভিডেন্ডকেও ছাড়িয়ে যাবে। সেটা 2.56 লাখ করোড় এক্সপেক্ট করছে, যেটা বাজেটে দেখা যেতে পারে। এবার এই যে ব্যাপার স্যাপারগুলো, তার সাথে উপরন্ত রয়েছে ক্রুড অয়েলের প্রাইস এখনো কিন্তু নাগালের মধ্যে রয়েছে। ক্রুড অয়েলের প্রাইস কম হওয়ার জন্যও কিন্তু শেয়ার মার্কেটে একটা পজিটিভ ভাইব কিন্তু রয়েছে। এরপরে বিভিন্ন যে কোম্পানিগুলো রেজাল্ট বেরিয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো, বিশেষ করে লার্জ ক্যাপ কোম্পানিগুলো ভালো রকমের রেজাল্ট কিন্তু পাবলিশ করেছে লাস্ট কোয়ার্টারে। এবং আরও কিছু কিছু ছোটো ছোটো কোম্পানি বা বড় কোম্পানি তাদের রেজাল্ট এখনও আসন্ন। কিন্তু এরপর আরেকটা জিনিস, আমি একটা ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম যে মোস্ট অফ দ্য কোম্পানির রেজাল্ট প্রায় 14 তারিখের মধ্যে চলে আসবে। তারপরে হয়তো মার্কেটে একটা ঊর্ধ্বমুখিতা দেখা দিতে পারে। কারণ কি এই কোয়ার্টারের রেজাল্ট আসা, যে রেজাল্টগুলো ভালো আসবে বিভিন্ন কারণে, এটা কিন্তু আমরা আগাম বুঝতে পেরেছিলাম। যার জন্য এই কথাটা আমি সেদিন এই ভিডিওতে বলেছিলাম। সেই 14 তারিখ গেল, তারপরে দেখুন মার্কেটটা কিন্তু বেড়েছে। জাস্ট খালি ডেটা এবং ইনফরমেশন এবং আমার ইনটিউশন, এই হলো ব্যাপার। আর এই যে এখন যে বুল রান আমরা এক্সপেক্ট করছি বা যে বুল রানটা আমরা আগামীতে দেখতে পারবো, সেটা কিন্তু যে খুব ইজি বুল রান হবে এরকমটা নয়। যেমনটা আমরা দেখেছিলাম আফটার কোভিড 2021 সাল থেকে মার্কেট কিন্তু একটা ঊর্ধ্বমুখী দেখেছে। মাঝে মাঝে ছোট ছোট কিছু কারেকশন থাকলেও সেগুলোকে বিট করে মার্কেট কিন্তু একটা নতুন হাই করে তারপরে কিন্তু সেখান থেকে কারেকশন দেখালো। এবার যে বুল রানটা হবে, অনেক স্টক কিন্তু নিচে পড়েছে।
এখানে সব স্টকই যে আপনার ওপরে যাবে তা না, এবার বুল রানটা একটু টাফ বুল রান হবে। আপনাকে যদি বুল রানের সম্পূর্ণ ফায়দা নিতে হয় তাহলে কিন্তু আপনাকে ভালো করে ভেবে চিনতে এবং সঠিক স্টক বেছে কিন্তু ইনভেস্ট করতে হবে। আমার মনে হয় না যে গত বুল রানে যেরকম সব স্টক উঠেছে, একদম যেটাই কিনেছেন সেটার থেকেই টাকা পেয়েছেন, এরকমটা মোটেও কিন্তু এই বুল রানে আশা করি হবে না। তার জন্য আপনাকে খুব ফান্ডামেন্টালি স্ট্রং এবং যেখানে সেন্টিমেন্ট মানুষের ভালো কাজ করে সেরকম স্টক কিন্তু বেছে বেছে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সেক্টর ওয়াইজ আপনাকে স্টাডি করতে হবে কোন সেক্টরে কখন মুভ দেয়, এবং এখানে হতে গেলে আপনাকে একটু ভালো স্কিল হয়ে কিন্তু এই বুল রানের অংশী হতে হবে। না হলে কিন্তু আপনার এই মার্কেটে ইনকাম করা একটু কঠিন হয়ে যাবে। যতটা সোজা আপনার 2023-24 মধ্যভাগ পর্যন্ত, 24-এর যেরকম ছিল, আপনারা 22-এর পরে যে বুল রানটা পেয়েছেন 22 থেকে পুরো 23 সাল পর্যন্ত কিন্তু এক্সেলেন্ট একটা বুল রান, ট্রিমেন্ডাস কিন্তু মার্কেটের মধ্যে বুলিশনেস ছিল। সেই বুলিশনেস আশা করি আপনি কিন্তু এখন আর যে স্টক কিনবেন সেই স্টকেই যে পাবেন সেরকমটা কিন্তু হবে না। তবে যারা পয়সা করার, যারা স্কিল্ড, তারা কিন্তু এখান থেকে এই মার্কেট থেকেও প্রচুর পয়সা আগামীতে বানাবে এবং এই মার্কেট প্রচুর পয়সা কিন্তু দেবে মার্কেট থেকে। এই যে ব্যাপার স্যাপারগুলো, এর মধ্যে আমরা অনেক কিছু পজিটিভ নিয়ে আলোচনা করলাম, নেগেটিভ কিছু কিন্তু বিষয় কিন্তু আছে। যেমন হচ্ছে ডলার প্রাইস কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এটা কিন্তু ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে নেগেটিভ। তারপরে পাওয়েল সাহেব অলরেডি বলে দিয়েছে রেট কাট আর হওয়ার সম্ভাবনা নেই। তারপরে আমেরিকান মার্কেটে একটা রিসেশনের ব্যাপার তো রয়েইছে। আর ট্রাম্প সাহেব মাঝে মধ্যে উল্টোপাল্টা বলেন। রিসেন্টলি যেমন একটা বলে বসলেন যে ভারত সব কিছু থেকে ট্যারিফ উঠিয়ে নিচ্ছে, তাদের কোনো প্রোডাক্টের উপর ট্যারিফ লাগছে না, যেটা কিন্তু পরবর্তীতে দেখা গেলো সেরকম কোনো আলোচনা হয়নি। ট্রাম্প এরকম ভুলভাল বলেন, নেগেটিভও বলেন, এবং প্রথম দিকে যেহেতু এই খবরটা যখন মার্কেটে আসে তখন কিন্তু মার্কেট কিন্তু একদম ঊর্ধ্বমুখী যায়, কিন্তু যখন জানা যায় যে খবরটি মিথ্যে বা ভুল তখন কিন্তু মার্কেট সেভাবে পড়েনি। তার মানে মানুষের সেন্টিমেন্ট, এই নেগেটিভিটিটা যে পরবর্তীতে যে খবরটা আসলো যে এই ঘটনাটা সত্য নয়, তারপরেও কিন্তু মার্কেট কিন্তু যথেষ্ট বুলিশনেসটা কিন্তু দেখালো। তার মানে ওই আমি আগে বললাম অনেকগুলো পজিটিভ নিউজ আছে, দু একটি নেগেটিভ নিউজ থাকার পরেও কিন্তু মার্কেটের যেহেতু সেন্টিমেন্ট পজিটিভ, সেহেতু এই নেগেটিভ নিউজগুলো কিন্তু সেরকমভাবে এফেক্ট করলো না। এই যে ব্যাপার স্যাপারগুলো আছে, যেমন বন্ড ইল্ড দেখবেন পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, 4.5-এর উপরে হয়তো চলে গেছে এখন। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ। এবং যাই হোক, ভারতীয় শেয়ার বাজারে আমেরিকান মার্কেটের একটা কিন্তু প্রভাব রয়েছে, সেই জন্য একটা কিন্তু নেগেটিভিটি সবসময় ভারতীয় মার্কেটের উপরে থাকবে, কারণ ভারতীয় মানুষের সেন্টিমেন্ট এখন বুলিশ, কনফিডেন্স হাই। এফআইআইরা ভারতের মার্কেটের প্রতি এই যে কনফিডেন্স, সেন্টিমেন্টস, এই বিষয়গুলো কোনো সময় যদি ওভার কনফিডেন্স হয়ে যায় তখন কিন্তু মার্কেটে একটা নেগেটিভিটি আসার চান্সেস কিন্তু রয়েছে। সেই জন্য আমি বারবার বলছি, আপনারা ভাবনা চিন্তা করে এবং স্কিল্ড হয়ে তারপরেই কিন্তু সঠিক স্টকটি বেছে ইনভেস্ট করুন। কারণ কি এই বুল রানে যদি আপনি ইনকাম করতে চান, আবার কথাটি রিপিট করছি, সঠিক স্টক বাছাটা খুবই প্রয়োজন, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। যাই হোক, এটা গেল গ্লোবাল এবং ইন্টারনাল আমি যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করলাম। তো ভিডিওটি লেন্দি হচ্ছে, একটু ধৈর্য নিয়ে শুনবেন, একটু স্পিড বাড়িয়ে দিয়ে শোনার চেষ্টা করবেন। এবার আমরা যে স্টক বাছবো, আমার হিসাবে এরকম কিছু স্টক বাছা উচিত যেগুলো হলো ডিসেন্ট কোয়ালিটি বা গুড কোয়ালিটির স্টক। অলরেডি বিটেন ডাউন হয়েছে, হয়তো 30-50% মতো কারেকশন হয়েছে, কিন্তু গুড কোয়ালিটির স্টক সেগুলোকে আপনাকে একটু বাছতে হবে। বর্তমানে আপনারা দেখেছেন যে ডিফেন্স স্টক একটা হিউজ একটা কিন্তু আপনার গ্রোথ দেখাচ্ছে কয়েকদিন ধরে, এবং আজ দেখলাম যে রেলওয়ে সেক্টরের স্টকগুলো দৌড়াচ্ছে। এবার অনেকেই এই চলন্ত ট্রেনে বা উড়ন্ত ট্রেনে উঠে, ফ্লাইটে আপনারা ঝাঁপ দিয়ে উঠে পড়বেন, এখানে কিন্তু ফেসে যাওয়ার চান্স কিন্তু প্রচুর রয়েছে। কিছু এই যে ডিফেন্সের স্টকগুলো আছে যেগুলো পোর্টফোলিও স্টক, যারা লং টার্ম ইনভেস্ট করেন, যেমন হ্যালওয়েল, এইগুলো নিয়ে হয়তো সেরকম টেনশন নেই, কিন্তু অনেক স্টক আছে যেগুলো কিন্তু খুব একটা ভালো রকমের মোমেন্টাম দেখাচ্ছে। আপনি হয়তো বুঝে না স্টাডি করে কি আছে না আছে আপনারা ইনভেস্টমেন্ট করে দিলেন, জাস্ট খালি একটা সেন্টিমেন্ট, যেহেতু একটা ওয়ার সিচুয়েশনে ভারতবর্ষের একটা ভালো পজিটিভ সিনারিও আপনারা পাস্ট কিছুদিন আগে দেখলেন, সেই জন্যই কিন্তু একটা সেন্টিমেন্ট সবার মধ্যে কাজ করছে। সেই জন্য প্রচুর পরিমাণে এই স্টকগুলোর উপর বাইং হচ্ছে, মার্কেট উঠছে বা স্টকগুলোর প্রাইস কিন্তু উঠছে। এবার এগুলোতে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রফিট বুক করার জায়গা থাকলে প্রফিট বুক করতে হবে। অনেকেই আমরা প্রফিট বুক করতে কিন্তু স্কিল হই না। অনেকেই আমি ভাবি যে এখন 70 টাকায় ডিল স্টকটি হয়তো ট্রেড করছে, এ তো 80 যাবে। এবার হয়তো আপনি কিনেছেন 40 টাকায়, আপনার উচিত কিন্তু প্রফিট বুক করে নেওয়া যদি আপনি স্কিল না হন। এবার আপনি এটাও ভাবতে পারেন যে 70 টাকায় বেচে দিই আবার যখন নিচে নামবে 60 টাকায় আসবে বা 55 টাকায় আসবে তখন আবার কিনবো। অনেক সময় এরকম ভাবা হয়, কিন্তু কেনা আর হয় না। এই যে বিষয়গুলো থাকে না, মার্কেটে কখন বাই বা কখন সেল করতে হয়, কোন স্টকটি কিভাবে, এটার জন্য আপনাকে কিন্তু দক্ষতা রাখতে হবে। সেই দক্ষতাটা যদি আপনার থাকে, মেন্টাল দক্ষতা বা এই যে বাইং এবং সেলিং এর দক্ষতাটা যদি থাকে, তাহলে এই স্টকগুলোতে আপনি সুন্দর এখান থেকে ইনকাম করে বেরিয়ে যেতে পারবেন। কারণ যে কোনো দিন এই স্টকগুলোতে 5-7-10% কারেকশন কিন্তু হতেই পারে, হ্যাঁ, এবং তার থেকেও বেশি হতে পারে। কারণ কি, এখন তো সেন্টিমেন্ট
কোন দিকে থাকবে মানুষের অ্যাকাউন্ট সেন্টিমেন্ট চলছে ডিফেন্স, দুদিন পরে দেখালো সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেল। আজকেই যেমন দেখা গেলো রেলওয়ে স্টক চলছে, রেলওয়ে স্টক তো অনেকদিন ধরে কাঁদাচ্ছিল সবাইকে। সুতরাং এই জিনিসগুলো আপনাদের কিন্তু ভাবতে হবে, শুধু যে একটা সেক্টরই সবসময় চলবে এরকম না। তাই আমি বলবো অন্যান্য যে কিছু স্টক যেগুলো বিটেন ডাউন সেক্টরের মধ্যে বিলং করে, সেই বিটেন ডাউন সেক্টরগুলো নিয়ে একটু ভাবুন, যেগুলো অনেক নিচে আছে। দেখুন বিশেষ করে যেমন আইটি সেক্টরের স্টক, আইটি সেক্টরের প্রচুর স্টক কিন্তু কারেক্টেড হয়ে নিচে পড়ে আছে। সেখান থেকে আপনি একটি ভালো লার্জ ক্যাপ বাছুন, একটি মিড ক্যাপ বাছুন, একটু স্মল ক্যাপ নিচ্ছে আপনারা ইনভেস্টমেন্ট জার্নি করে দেখতে পারেন। কারণ কি, এই যে স্টকগুলো পড়েছে, এই স্টকগুলো বিজনেস ঠিকই চলছে, শুধুমাত্র ট্যারিফ গল্প, যে ট্রাম্পের যে বিভিন্ন নীতি, তার জন্য কিন্তু এই স্টকগুলো পড়েছে। এবং এটা এক সময় কিন্তু এই ট্যারিফ ট্রাম্প কিন্তু নিজেও বুঝতে পারছে যে তার দেশ একটা সমস্যার মধ্যে যাচ্ছে। সে বিভিন্ন দেশের সাথে কিন্তু আলাপ চালাচ্ছে যাতে একটু সলভ করা যায়। এগুলো একদিন হয়তো সলভ হয়ে যাবে, তখন কিন্তু এই স্টকগুলো একটা মোমেন্টাম পাবে। সুতরাং এই স্টকগুলোকে র্যাডার রাখুন, ওয়াচ লিস্টে রাখুন, ভাবতে থাকুন এগুলো নিয়ে। এই বিষয়গুলো কিন্তু এই মার্কেটের সাথে যখন থাকবেন, মার্কেটের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিষয় আপনাকে কিন্তু ভেবে কিন্তু স্টেপ ফেলতে হবে। আপনি এই চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে উঠে গেলেন, যে কোনো সময় পড়ে গিয়ে পা মচকে যাওয়া বা খুব দ্রুত গতিতে ছুটলে পড়ে যেটা হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একটা কিন্তু থাকে। আরেকটা জিনিস বলি, মার্কেটের সেন্টিমেন্ট কিছুদিন আগে যেহেতু নেগেটিভ ছিল, বিয়ারিশ ছিল, প্রচুর ইনভেস্টর মার্কেটের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন কিন্তু আবার ইনভেস্টররা আসছে। এবার ইনভেস্টর আসলে কি হবে, যারা ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত, যেমন ব্রোকিং হাউসগুলো আছে, বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, যারা এই শেয়ার মার্কেট রিলেটেড কাজগুলো করে, ফিনান্সিয়াল কাজগুলো করে, এই ধরনের কোম্পানি কিছু কিন্তু বিটেন ডাউন হয়ে পড়ে আছে। সেই কোম্পানিগুলো কিন্তু যখন ইনভেস্টর বেশি করে আসবে, মিউচুয়াল ফান্ড যেগুলো বন্ধ হয়েছিল আবার চালু হবে, মিউচুয়াল ফান্ড আবার ডিম্যাট অ্যাকাউন্ট নতুন করে খোলা চালু হবে। ফিউচার অপশনে যেহেতু 30% অ্যাক্টিভিটি কমে গেছে, তার জন্য কিন্তু এই যে ব্রোকার হাউস যে স্টকগুলো আছে, এএমসি গুলো আছে, তাদের কিন্তু অনেকটা ইনকাম কমে গেছে। হ্যাঁ, এবার যখন আবার ফিরবে, বিভিন্ন রকমের সেভিং স্ট্র্যাটেজি যদি চেঞ্জ হয়ে যায় বা ইনভেস্টমেন্ট শুরু করে রিটেলার বা বিভিন্ন যে লেভেলের ইনভেস্টাররা, তখন কিন্তু এদের ইনকাম কিন্তু আবার বাড়বে। কারণ কি, এই যে এইগুলো তো স্টক মার্কেট সারা জীবন থাকবে, এই কোম্পানিগুলো সারা জীবনই থাকবে, ওঠানামা থাকবে। তো এদেরকে যদি আপনি একটি ভালো প্রাইসে পান, তখন কেন আপনি এদের সাথে থাকবেন না বা এদের সাথে যাওয়ার চেষ্টা করবেন না বলুন? সুতরাং এই স্টকগুলো নিয়ে একটু ভাববেন। এরপর বলছি ডিভিডেন্ড পেইং স্টকস। ডিভিডেন্ড পেইং যে স্টকগুলোর এত ডিভিডেন্ডটা প্রত্যেক বছরই প্রায় একটা রেশিওতে দিতে থাকে, এরা এখন যখন বিটেন ডাউন হয়ে আসছে, কম পয়সায় পাবেন, কম পয়সায় আপনি এই স্টকগুলো নিয়ে ভাবুন। কারণ কি, ওই ডিভিডেন্ডটা তো একটা ভালো অ্যামাউন্ট ডিভিডেন্ড, কিছু কিছু স্টক আমি গত ভিডিওতেও আমি কিন্তু নিয়ে আলোচনা করেছি, একটু ভিডিওটা দেখে নেবেন। এই ডিভিডেন্ড পেইং স্টকগুলো নিয়ে একটু ভাবতে পারেন, অনেকটা নিচে আছে, এখনই তো সুযোগ। লার্জ ক্যাপ যেগুলো নিচে আছে, সেগুলো তো এখন সুযোগ। কারণ কি, এই স্টকগুলোকে এই প্রাইসে, এই বা একটা প্রত্যেকটা স্টকের একটা রেঞ্জ থাকে, এই প্রাইসে এলে পরে আমার এই জিনিসটা বা এই স্টকটা কেনা একদম ঠিক হয়। এরকম প্রাইসেও কিন্তু কিছু কিছু কিন্তু স্টক কিন্তু প্রাইসে চলে এসছে, সেগুলো নিয়ে আপনি একটু স্টাডি করে দেখতে পারেন। এরপর আরেকটা জিনিস মাথায় রাখতে পারেন, যেমন হচ্ছে হলো রুরাল ইকোনমির সাথে রিলেটেড কিছু স্টক, যেমন টু হুইলার স্টক। এই টু হুইলার স্টক, কারণ কি, এই যে রেট কাটের জন্য কি হয়, মানুষের হাতে লিকুইডিটি বাড়বে, মানুষ লোন নেবে, বিভিন্ন রকম এই টু হুইলার কিনবে, ফোর হুইলার কিনতে পারে। তারপর ইনকাম ট্যাক্সের যে রিলিফটা দেওয়া হচ্ছে, তার জন্য কনজাম্পশন তো বাড়বেই। সেখানে রুরাল ইকোনমিতে বিভিন্ন যে টু হুইলার স্টকগুলো আছে, এগুলো মাথায় রাখুন, তার মধ্যে মার্কেট লিডিং খেয়ে আছে, সেটা নিয়ে ভাবুন। এইভাবে আপনাদের দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করুন। কোন স্টকটি দৌড়াচ্ছে, সেটাই গিয়ে লাফিয়ে উঠলেন, সেখান থেকে 5-10% প্রফিট করলেন, পরের দিন দেখলেন লাফিয়ে উঠলেন, একদিন হঠাৎ করে 20% লোয়ার সার্কিট মেরে বসলো, সেন্টিমেন্ট সবার একদিকে ঘুরে গেল, তখন আপনি কিন্তু ফেসে যাবেন সেই স্টকটিতে। পরের দিন ওয়েট করলেন যে পরের দিন উঠবে, পরের দিন আবার 10% লোয়ার সার্কিট লেগে গেল স্টকটিতে। এটা না হওয়ার কিছু নেই। অনেক স্টক দেখবেন ভালো রেজাল্ট করেছে, তবু কিন্তু বাড়ছে না। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আপনাদের চলতে হবে। অনেক স্টক ভালো রেজাল্ট করে, আপনাদের দেখেন না, অনেক সময় রেজাল্ট পাবলিশটা দুর্দান্ত রেজাল্ট করেছে, পরের দিন দেখবেন ফল করে গেছে স্টকটি। এরকম তো অ্যাঞ্জেলো ওয়ানের ক্ষেত্রে হয়েছিল, ভালো রেজাল্ট করেছে, পরের দিন প্রথমে 10-15% স্টকটি বেড়ে গেল, তারপরে 8% আসলো, তারপরের দিন থেকে স্টক 2-4-5% করতে 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 স্টক কিন্তু প্রায় 40% ফল করে যায়। এটা হয়, অথচ রেজাল্ট ভালো করেছিল। হ্যাঁ, এখানে আপনি ওই রেজাল্ট স্টাডি করার মতো দক্ষতা সবার থাকেও না। আর হচ্ছে সেন্টিমেন্ট কখন কি ঘুরে যায়, অলরেডি যে স্টকটি অনেকটা চলে, সেটা কারেকশন হওয়ার চান্সেস খুব থাকে, স্টেবল মার্কেটেও সেটা চান্স থাকে। হ্যাঁ, এবার এইগুলো না ভেবে আপনাকে চিন্তাভাবনার অ্যাঙ্গেলগুলোকে একটু চেঞ্জ করে ভালো স্টক কিনুন, চিন্তা ভাবনা করে কিনুন, এবং এখান থেকে প্রচুর সুযোগ আছে ইনকাম করা, সেখানে ইনকাম করুন। তো আজকে ভিডিওতে আমি কোনো ধরনের স্টক রেকমেন্ডেশন কাউকে করছি না, কয়েকটি সেক্টরের কথা বললাম, আবার রিপিট করছি, আইটি, ব্রোকিং বা ক্যাপিটাল গুডস, টু হুইলার স্টক, ডিভিডেন্ড পেইং স্টক বা বিটেন ডাউন লার্জ ক্যাপ স্টক, এই স্টকগুলো নিয়ে ভাবুন। আবার ধন্যবাদ আপনাদেরকে জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।